প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন পলিটিক্স প্লাসের আয়োজনে। এবং আপনারা যারা এতক্ষণ এটি নিউজের সঙ্গে ছিলেন এবং আপনারা জানেন যে এবং উন্নয়ন রাজনীতি নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান সাজিয়েছি এবং আমাদের আরও নতুন দুজন অতিথি আছেন এবং আগের দুজন অতিথি তো আছেনই, আবুল কালাম আজাদ এসডিজি বিষয়ক মুখ্য সচিব সমন্বয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের, এবং অর্থনীতিবিদ ডক্টর শফিকুজ্জামান স্যার তো আছেনই। আমরা এই স্টুডিওতে আমাদের সঙ্গে নতুন দুজন স্টুডিও সাংবাদিক আছেন, সাংবাদিক মইনুল আলম, আপনারা সবাই তাকে চেনেন, এবং কামরুল ইসলাম চৌধুরী সাংবাদিক, এই দুজন আছেন। তাদের সাথে আমরা কথা বলবো। আমরা বিশেষ করে বিরতির আগে বা বিরতির ওপারে সে সময়ে আফসান চৌধুরী বলছিলেন যে গরিব মানুষ আসলে কিছু চায় না, গরিব মানুষের জন্য কিছু করতে হবে কিংবা গরিব মানুষের কাছে যেতে হবে। এই লক্ষ্যে কিন্তু আমরা দেখছি যে যে উন্নয়নের মেলা আমরা বলছি যে সেটিকে সরাসরি সম্পৃক্ত করার জন্য, কিন্তু কতটা করতে পারা গেল সেই হিসাব কে করবেন, আমরা একটু বিশেষ করে আবুল কালাম আজাদ স্যারের কাছ থেকে শুনতে চাই। স্যার। প্রণব, ধন্যবাদ আপনাকে। আমি আসাদ চৌধুরী সাহেব যে একটা কথা বলেছেন, বিশেষত যে এই উন্নয়নের জন্য যে চুক্তি, আমলাতে আমলাতে চুক্তি হলে হবে না, এটি চুক্তি হতে হবে জনগণে জনগণে। তো এই চুক্তিতে কিন্তু আমলাতে আমলাতে কিন্তু টার্গেট হচ্ছে কিন্তু জনগণ, জনগণের জন্য সেবাটা দিব। আর যেহেতু রাজনীতির কথাটি আছে, রাজনীতিটা হচ্ছে একটি সরকারি দল, বিরোধী দল, রাজনৈতিক দল ইত্যাদি ইত্যাদি। কিন্তু সরকারি কর্মচারীদের দায়িত্ব হচ্ছে একটি রাজনৈতিক দল যে এজেন্ডা, যে ইলেকশন ম্যানিফেস্টো নিয়ে নির্বাচিত হয়, সেই ইলেকশন ম্যানিফেস্টো বাস্তবায়নের কাজটি করা, তদারকি করা এবং পলিটিক্যাল লিডারদের দিক নির্দেশনায় কাজগুলো সম্পন্ন করা। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছেন যে আমি উন্নয়নকে সাধারণ মানুষের দ্বার গোড়ায় নিয়ে যাব। আপনি খেয়াল করে দেখেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ই পোস্ট অফিস, মানে এগুলো থেকে শুরু করে মানে পর্যায়ক্রমে সেবাগুলো কিন্তু গ্রামে সাধারণ মানুষের দ্বার গোড়ায় গেছে। আপনি যদি জেলা প্রশাসকের অফিসের একটা কাগজ তোলার কথা চিন্তা করেন, কত অর্থ ব্যয়, কতবার যেতে হতো, এখন ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বসে এই কাজটি সে সম্পন্ন করতে পারছে। একইভাবে আপনি কৃষি বিষয়ক পরামর্শ, স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, নানা সেবা, কাজে এই যে সাধারণ মানুষের দ্বারগোড়ায় উন্নয়নকে নিয়ে যাওয়া, এইটি কিন্তু সরকারের এজেন্ডা। সেই হিসেবে আমি একটু আগেও বলেছি যে উন্নয়ন মেলাটা হচ্ছে সরকার কি করে, সরকারের দফতর কি করে, কোন দফতর কি কাজ করে, এটি সাধারণ মানুষকে অবহিত করা, যাতে করে সাধারণ মানুষ বুঝতে পারে যে আমার এই অধিকারটি আমি অফিস থেকে আদায় করব। কাজেই জনগণের কাছে যাওয়া, কমিটমেন্ট নিয়ে যাওয়া, এটি হচ্ছে মেলার মূল লক্ষ্য এবং সাধারণ মানুষকে ইনভলভ করা। অসংখ্য ধন্যবাদ। আমি একটু আসতে চাই আমাদের বিশেষ করে ডক্টর শফিকুজ্জামান আপনার কাছে, যে আসলে আপনি নিশ্চয়ই জানেন যে গেল বছর যে বিশেষ করে ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন হলো, সেখানে সাউথ এশিয়ান পার্সপেক্টিভ বা সাউথ এশিয়ান অর্থনীতির নানা হিসেব নিকেশ প্রকাশ করে স্টে মার্শলে, একজন পোলিশ অর্থনীতিবিদ, তিনি একটি প্রবন্ধ উপস্থাপন করেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে আসলে সাউথ এশিয়ান অর্থনীতিতে কোনো ফোরকাস্ট কিংবা কোনো বিষয়, অর্থনীতির তথ্যগুলো ঠিক আর আগের মতো ফলছে টলছে না। অর্থাৎ এরকম যেমন আপনার অর্থ থাকলেই বিনিয়োগ হবে, হ্যাঁ, সাউথ এশিয়ান অর্থনীতিতে তেমনটা দেখা যায় না। এবং বাংলাদেশ তার অন্যতম উদাহরণ, যে পণ্ডিতরা যত কিছুই ফোরকাস্ট করুক কিন্তু কার্যত সিদ্ধান্তটি নেয় সাধারণ মানুষ। তো এই যে সাধারণ মানুষের প্রতি একটি আস্থা, সব কিছু মিলিয়ে আপনার কি মনে হয় না যে শেষ সিদ্ধান্তটি সাধারণ মানুষই নেয়? অবশ্যই শেষ পর্যন্ত সিদ্ধান্ত সাধারণ মানুষ নিতে হয়, নেয় আর কি। মানে বিনিয়োগের যে প্রশ্নটা আসছে না আর কি, আমাদের যেখানে আমরা দেখছি, এখানে আমরা কিন্তু দেখা গেছে গত 4-5 বছর ধরে প্রাইভেট খাতে বিনিয়োগটা প্রায় স্থির হয়ে আছে আর কি। হ্যাঁ, বিনিয়োগটা করছে মানে গ্রামাঞ্চলের মানুষগুলো ওদের নিজস্ব সঞ্চয় থেকে বিনিয়োগ করছে আর কি এখানে। হ্যাঁ, কিন্তু আমি যে বলেছি আর কি, সেই বিনিয়োগটা অনেক সহজ এবং বৃদ্ধি পেত ওই যে কৃষক যদি তার ওই যে তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্যে বিক্রি করতে পারে, সঞ্চয় আসবে। সে যদি ন্যায্য মূল্যে তার 3টে পণ্য আর কি, অর্থাৎ 3টা যে উপকরণ, বীজ, সার এবং ডিজেল এবং সেচ, এটা যেন করতে পারে, তাহলে কিন্তু ওর আসবে। কৃষকদের উপর আমাদের অনেক বেশি আস্থা রাখতে হবে। কৃষক কিন্তু অনেক ইনোভেটিভ। আপনি একটু উদাহরণ দিয়ে দেখেন, কৃষক যে মেশিন দিয়ে সেচ, আপনার এই খরা মৌসুমে সেচ দেয়, সেই খরা মৌসুমে সেই মেশিনটাই কিন্তু রেখে দিয়ে যে বর্ষা যখন আসে, ওইটা নৌকা ফিট করে দেশে
চালায় আর কি। অর্থাৎ এই এই যে একটা ইনোভেশন, যে আবিষ্কার, এটা যদি ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট আমরা করতাম তাহলে বিশেষ দিয়ে পেত। কৃষক কিন্তু অত্যন্ত ইনোভেটিভ, সে জানে কোথায় কী বীজ করতে হলে কতটুকু ফল আসবে, কিন্তু তাকে যদি আমরা ঠিকমতো মার্কেটিং ব্যবস্থা করে দিতে পারি। আজকে আলুর দাম পাচ্ছে না, পচে যাচ্ছে, কিন্তু আলুর প্রায় 10 লক্ষ টন বা 20 লক্ষ টন আলু কেন পচে যাচ্ছে, এমনিভাবে বিভিন্ন ক্ষেত্রে। এটা কিন্তু আজকে প্রথম নয়, বিভিন্ন আজ কয়েক বছর ধরে চলে আসছে। কৃষকের উৎপাদিত পণ্য যদি বাজারজাত করে সুষ্ঠু ব্যবস্থা থাকে, হ্যাঁ, সেইটা কিন্তু আমাদের হচ্ছে না। আছে কৃষক, আমরা বলছি ইকোনমিক্স, একটা কথা আছে, মানে সরবরাহ বাড়লে দাম কমে, সরবরাহ করলে দাম বাড়ে। আমাদের কৃষক যে উৎপাদন করে সেটা কিন্তু সরবরাহ হিসেবে আসছে না, সেটা ওটা চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীর হাতে, তারা এটা বাজারটা নিয়ন্ত্রণ করছে। মূল দামটা কিন্তু, আসল দামটা কৃষক পাচ্ছে না। অর্থাৎ এখানে লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগী, না কৃষক না ভোক্তা। এই যে একটা বিষয় চলে আসছে দীর্ঘদিন ধরে, হ্যাঁ, কৃষককে যদি এই চক্রের হাত থেকে একটু মুক্তি দেওয়া যায় আর সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায়, তাহলে কিন্তু যে কথা আমি আগেও বলছি, কৃষক কিন্তু দেশের অবস্থা পাল্টে দিতে পারে। আর সরকারের যে সমস্ত সুযোগ সুবিধা একটু আগে বললেন আর কি, সেটা অবশ্যই, মানে এখন বৃদ্ধ ভাতা ছিল না আগে, বিধবা ভাতা ছিল না আগে, মুক্তিযোদ্ধা ভাতা ছিল না আগে, এগুলো চালু হয়েছে আর কি। এখানে কিন্তু কোনো দেখা যায় যে এখানেও একটা চক্র আছে, এটা নিয়ে আবার কিন্তু মানে কিছু দুর্নীতি আশ্রয় নেয়, সেটা কিন্তু অর্থাৎ এখানে কিন্তু মানুষকে অনেক বেশি ক্ষুব্ধ করে এখানে, যে এই চক্র ব্যাংক থেকে ইন্টারেস্ট নেওয়ার, সেখানেও কিন্তু ইন্টারেস্টের বেশি অনেক মানে ঘুষ দাবি করে কৃষক আসলটা পায় না আর কি। অর্থাৎ যে কৃষকের যে সমস্ত সুযোগ সুবিধা সরকার অফার করা আছে, সেটা যদি ঠিকমতো পাওয়া যায়, তাহলে কিন্তু কৃষক, আমি আগেই বলেছি, দেশের অবস্থা কিন্তু পাল্টে দিতে পারে। এখনো আমাদের কৃষক অর্থনীতির মূল খাত হলো কৃষি। এখানে প্রায় অর্ধেক কর্মসংস্থানের অর্ধেক আসে কৃষি থেকে, এবং জিডিপি প্রায় 17% আসে কৃষি, 18% আসে কৃষি থেকে। কিন্তু কৃষিকে বাদ দিয়ে আমাদের কোনো উন্নয়ন কল্পনা করা কিন্তু এখনো বোকামি, আমরা যতই গার্মেন্টসের কথা বলি না কেন। জি স্যার, আমাদের সঙ্গেই থাকুন, আমরা আরো একবার আপনাদের সঙ্গে যুক্ত হতে চাই, এবং আমাদের সঙ্গে আরো যে নতুন অতিথি আছে সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী, আপনাকে দিয়েই শুরু করতে চাই যে আসলে তাহলে এই যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, তাহলে এই উদ্যোগগুলো কোথায় সমস্যা যে মানুষের কাছে পৌঁছচ্ছে না, বা কাঙ্ক্ষিত বিষয়টি পাচ্ছে না, বা গণমাধ্যমে তেমন ভাবে আলোচিত হচ্ছে না, মূল সমস্যাটা কোথায় আসলে? উদ্যোগগুলো চমৎকার, এবং এই উদ্যোগগুলো মানে আমাদের সমাজে বিশেষ করে হতদরিদ্র মানুষের দোরগোড়ায় যাচ্ছে, কিন্তু এই যাওয়াটা আসলে নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বাধার কারণটা হচ্ছে কি, যেমন ধরুন কৃষি বা আমাদের ফসল উৎপাদন যে চাষিরা করেন, তারা যখন ফসলটা তোলেন, আমন ধান বলুন বা বড় ধান বলুন, অথবা ইরি ধান বলুন, এটা যখন তুললেন, হ্যাঁ, ফসলটা কাটলেন, কেটে তোলার পরেই আমাদের যে সংগ্রহ মূল্য বা সরকারের যে সংগ্রহ অভিযান, এই অভিযানটা যদি সঙ্গে সঙ্গেই হতো, তাহলে কিন্তু তারা ন্যায্য মূল্যটা পেয়ে যেত। কিন্তু আমরা দেখি ফসল কাটার পরে 1 মাস পর বা 1.5 মাস পর সংগ্রহ অভিযানটা শুরু হয়। এই যে টাইম গ্যাপ, এই গ্যাপটাই মধ্যস্বত্বভোগীরা মানে তারা নিয়ন্ত্রণে নিয়ে নেন, হ্যাঁ, যার ফলে এরা কিন্তু থ্রো অ্যাওয়ে প্রাইসে দিতে হয়। তার মানে তার উৎপাদন খরচ আমরা যদি এক অর্থে কমাতে পারি, বীজ, সার, কীটনাশক এবং সেচ, তারপরে তেল, এগুলো দিয়ে যদি আমরা সাবসিডাইজ তো আমরা করি, সরকার কিন্তু, রাষ্ট্র কিন্তু তাদেরকে প্রণোদনা দেয়। কিন্তু এই প্রণোদনাটা, তার যে কস্টটা, প্রোডাকশন কস্টটা, সেক্ষেত্রে যদি মানে সহায়ক যদি হয়, তাহলে কস্টটা কমে আসে, খরচটা কমে আসে, উৎপাদন খরচটা কমে আসে। আবার যদি সে ন্যায্য মূল্যটা পায়, তাহলে কিন্তু তার কিছুটা সাশ্রয় হয়, লাভ হয়, যেটা থেকে বিনিয়োগ করতে পারে। আমি মনুল ভাই আপনার কাছে একদম সরাসরি প্রশ্ন, যে বিশেষ কিছুক্ষণ আগে আফসান চৌধুরী বলছিলেন যে সাধারণ মানুষ খুব একটা কিছু চায় না, কিংবা ভোটের রাজনীতির কথা বলি, রাজনীতি কি তাদের ভাগ্যের কোনো পরিবর্তন করে? আফসান চৌধুরী তার গবেষণায় বলেছেন যে খুব একটা করে টরে না, কিন্তু আমরা তারপরেও দেখেছি যে আমরা সাধারণ মানুষের কাছে আস্থা রাখতে চাই, এবং উন্নয়ন এবং রাজনীতির কথা বলছি, একদিকে যেমন উন্নয়নের কথা বলা হচ্ছে, এবং সেটার মধ্যে কোনো রাজনীতি আছে কিনা, বা রাজনীতি থাকলে সেটা দোষের কিনা, সামগ্রিকভাবে কি? এর সাথে আরেকটু যুক্ত করা যায় যে গণতন্ত্র তো একটি বিধান বা ব্যবস্থা, সেখানে হচ্ছে বহু মানুষের মনের কথা প্রস্ফুটিত হবে, সবার মনের কথা সবাই নিঃসংকোচে বলতে পারবে, সেটাই একটি বিধান। এবং 5 বছর পর পর গণতান্ত্রিকভাবে একটি নির্বাচন হবে, মানুষ যাকে পছন্দ তাকে বেছে নেবে, এবং সেই বেছে নেওয়ার পর
পরের 5 বছর কিংবা পরের সময়গুলো যেভাবে পরিচালিত হবে, যে মানুষ তো সরাসরি খাদ্য সাহায্য চায় না 12 মাস, কিংবা চিকিৎসা সাহায্য চায় না, মানুষ চায় নিজের কর্মক্ষমতা কাজে লাগিয়ে যার যার অবস্থান থেকে কেউ দিনমজুরের কাজ করবে, কেউ রিক্সা চালাবে, কেউ কৃষি কাজ করবে, কেউ ছোট ছোট বাণিজ্য করবে, ছোট ছোট প্রতিষ্ঠান গড়ে তুলবে। মানুষ চায় যে নিরাপদে নিরুপদ্রবে এই কাজগুলো করে যেতে। তাহলে মানুষের কাছে কে যোগাযোগ, মানুষ কার কাছে প্রত্যাশা করে? স্থানীয়ভাবে মানুষ নিকটস্থ প্রশাসন, নিকটস্থ প্রতিনিধি, একেবারে হাতের কাছে যে প্রতিনিধি আছে তাদের কাছ থেকে প্রত্যাশা করে, এবং মানুষ সার্বিকভাবে সরকারের কাছে প্রত্যাশা করে, কারণ সরকার যেহেতু প্রতিনিধিত্বশালী একটি প্রতিষ্ঠান, একটি নির্বাচিত হয়ে কিংবা রায় নিয়ে এসছে, মানুষের তখন এই প্রত্যাশাটা থাকে। মানুষ থাকে গভর্নমেন্ট ফ্যাসিলিটেট করবে, গভর্নমেন্ট ইন পাওয়ার ফ্যাসিলিটেট করবে তার জীবন ধারণের ক্ষেত্রে, তার কর্ম প্রক্রিয়া চালিয়ে যাওয়ার ক্ষেত্রে। এবং উন্নয়নের যে কথাটা আপনি খুব যথার্থভাবে এনেছেন আজকে শিরোনামে, এবং উন্নয়নটা হচ্ছে তার প্রয়োজন অনুযায়ী যতটুকু করবে। একজন কৃষক তার ধান খেতে কয়েক মণ ধান উৎপাদন করলো, সেটা বাজারে নিয়ে যেতে চায়, বাজারে নিয়ে যাওয়ার জন্য পথ লাগবে, যে রাস্তা দরকার, এই রাস্তাটা সরকার করে দেবে যুগের চাহিদা, সময়ের চাহিদা, স্থানীয় প্রয়োজন অনুযায়ী সেটা করে দেবে। এবং প্রতিমধ্যে যাতে কোনো অঘটন, দুর্ঘটনা, ছিনতাই কিংবা ডাকাতি কবলে না পারে সেটা নিশ্চিত করবে প্রশাসনিকভাবে কিংবা তার নিজস্ব প্রক্রিয়ায়। এই মানে রাতে যাতে তার গোলায় যে ধানগুলো আছে, ফসলগুলো আছে, সেটা রাতে যাতে চুরি হয়ে না যায়, উনি নিশ্চিন্তে ঘুমাতে পারবে। তার যে সন্তানকে স্থানীয় স্কুলে, প্রতিষ্ঠানে শিক্ষা দিতে পারবে। এরপর তার পরিবারের যদি চিকিৎসার প্রয়োজন হয়, স্থানীয় চিকিৎসা কেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে পারবে। এই প্রয়োজনগুলো মানুষ চায়, এবং সেটাই হচ্ছে উন্নয়নের কথা। এই যে রাজধানী ঢাকা শহর, আমরা গ্রাম থেকে যদি ঢাকায় আসি, রাজধানীতে আজকে 1.5 কোটির বেশি মানুষ, এখানে প্রায় দ্বিগুণ ধারণ ক্ষমতার চেয়ে কিংবা ঘনত্ব অনুযায়ী দ্বিগুণ মানুষ কাজ করছে। এখানে চলাচলের সমস্যা, এই যে একটি হাতির ঝিল তৈরি হলো কিংবা কয়েকটা ফ্লাইওভার তৈরি হলো, এটা হচ্ছে সময়ের প্রয়োজনে, যুগের প্রয়োজনে, চাহিদা মেটানোর জন্য। এটাকে বলে উন্নয়ন। উন্নয়ন যদি আমরা সাদা চোখে যদি দেখি, এই উন্নয়নগুলো কে করবে? যে নির্বাচিত সরকার, যে প্রতিনিধি আমরা বসিয়েছি, জনগণ বসিয়েছে, তারা প্রয়োজন অনুযায়ী যদি মনে করে যে এই কারওয়ান বাজার থেকে ফার্ম গেট অভিমুখী আরেকটি সমান্তরাল যদি রাস্তা করা যায়, কিন্তু এই যে উন্নয়নগুলো আমরা দেখি বা রাজনীতিবিদদেরও দেখি, কিন্তু এই উন্নয়নের মধ্যে যে রাজনীতি থাকে, যে রাজনীতিবিদরা কিন্তু ধরেই নেন যে আপনি যদি উন্নয়ন করেন তাহলে আপনি হয়তো জনগণ আপনাকে ভোট দিবে। কিন্তু বাংলাদেশের যে রাজনীতি চিত্রটি দেখছি আমরা, একেবারে আমাদের একটি সমীক্ষায় আমরা দেখেছিলাম, বিশেষ করে বাগেরহাটের একটি চিংড়ি চাষিকে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে নির্বাচনে ভোট দিয়ে আপনি কি লাভ পান, এবং তিনি পরিষ্কার ভাষায় উত্তর দিয়েছেন যে ভোটের আগের দিন, দুদিন আগে যে সামান্য ক্যাশ আমরা পাই 3.5 থেকে 5,000 টাকা, এই টাকাটাই হচ্ছে আমাদের ভোটের আয়, সরাসরি প্রাপ্তি। এর বাইরে তারা তেমন কিছু জানেন না। তাহলে উন্নয়নটি আসলে এই রকম কিনা, বা এই যে ভুল বার্তা কিংবা এই বার্তাগুলো সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছে? আমরা আমাদের সঙ্গে আবুল কালাম আজাদ স্যার আছেন, তার কাছ থেকে শুনতে চাইবো যে স্যার, এই যে ভোটের আগে সামান্য নগদ প্রাপ্তি, বা আমার একজন অর্থনীতিবিদ পাওলো ফেরি, তিনি ইতালিয়ান অর্থবিদ, তিনি বলছিলেন এরকম একটি অভিজ্ঞতার আলোকে যে সর্বহারা, তুমি একবার তোমাকে নিয়ে ভাবো যে সামান্য অর্থের বিনিময়ে তুমি যে বিক্রি হচ্ছ, এবং তোমার কিন্তু 10 বছর নষ্ট হয়ে যাচ্ছে বা 20 বছর নষ্ট হয়ে যাচ্ছে, সেই হিসেব কে করবে? সবকিছু মিলে কি যোগ করবেন স্যার? একটি বিষয় হচ্ছে যে কথা এসছে, আপনার কথায় পরে আসবো, আগে অন্য একটা বিষয় আমি রেসপন্স করব। সেটা হচ্ছে এই যে বীজ, সার এবং ডিজেল, এইটির উপযুক্ত মূল্যে, ভর্তুকি মূল্যে দেওয়া। আপনারা খেয়াল করবেন যে বর্তমানে এই যে ডিজেল এবং সার প্রচণ্ড রকম ভর্তুকি মূল্যে কৃষকরা এখানে সাবসিডি পায়। এক সময় তো এই সার চাইতে গিয়ে গুলি খেয়ে মানুষ মারা গেছে, কিন্তু এখানে বিগত 8-9 বছরে আপনি সারের ক্রাইসিস বা ডিজেলের ক্রাইসিস বা বীজের ক্রাইসিস, এই তথ্য কিন্তু মিডিয়াতে আসে নাই এবং সাধারণ আলোচনা নাই। কৃষক যথার্থ এটি পেয়েছে। কোনো সময় এমনটা হয়েছে যে দাম যেমনটা হওয়া উচিত সেটা হয়নি। এবছর কিন্তু ধরেন চালের দাম সংগ্রহ মূল্য 39 টাকা। আমরা শুনেছি একটু আগে যে চালের সংগ্রহ মূল্য দিলেও সেটি সাধারণ কৃষকের হাতে পৌঁছে না। সরাসরি যদি কোনো কারণে নাও পৌঁছে, ট্রিকল ডাউন ইফেক্ট তো অবভিয়াসলি থাকবে এখানটায়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বাজারজাত করার যে সুবিধাটি, বর্তমান সরকারের আওতায় কিন্তু অনেকগুলো গ্রোথ সেন্টার করা হয়েছে, এবং সেখানে স্পেশালি কৃষকরা যাতে নিজের পণ্যটা সরাসরি এনে বিক্রি করতে পারে তার অনেকগুলো সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া আছে। আর তথ্য প্রযুক্তির কারণে তো মোবাইলে
ফোন করে মোবাইলে অনেকগুলো অ্যাপস আছে যেটি দিয়ে জানা যাবে যে আমারই উৎপাদিত পণ্যটা আমের মূল্য কালকে কি আছে এই চাঁপাইনবাবগঞ্জের মার্কেটে, সে কিন্তু সহজে জানতে পারে। এতে অনেকখানি সুফল হচ্ছে, অনেকগুলো কেনা বেচা কিন্তু এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে হচ্ছে। এখন আপনি যে কথাটা বলেছেন যে ভোটের রাজনীতি, একটা কথা খেয়াল করেন যে হয়তোবা উন্নয়নগুলো খুব সরবে যদি হয় এবং খুব উল্লেখযোগ্য যদি হয়, ধরেন যে এই 47% লোক বিদ্যুৎ পেত, এখন 83% লোক বিদ্যুৎ পাচ্ছে। বর্তমানে ঘোষণা করা আছে যে 2021-এর মধ্যে 100% লোক বিদ্যুৎ পাবে। বিদ্যুৎ বিভাগ অবশ্য বলেছে না 2019-এর মধ্যেই 18-এর মধ্যেই তারা 100% লোকের কাছে বিদ্যুৎ দিবে। এই বিদ্যুতের কথাটা যদি ঘরে ঘরে যায় তাহলে সাধারণ মানুষকে এইটুকু বুঝবে নিশ্চয়ই যে এই একটি জিনিস আমি পেয়েছি, শুধু 3,500-5,000 টাকা না, এরকম যে বৃদ্ধাটি আগে কোনো সরকারি সাপোর্ট পেতেন না, তিনি মাসে 500 বা 700 টাকা পাচ্ছেন, এরকম করে একটি বিধবা তিনি যে আর্থিক সাপোর্টটা পাচ্ছেন, এটা তো একদম তার হাতে পৌঁছা। এবং বর্তমানে যে ব্যবস্থাটি করা হয়েছে যে একদম তার নিজের অ্যাকাউন্টে চলে যাবে টাকাটা, অন্য কারো মাধ্যম দিয়েও না। তাতে করে আমি বিশ্বাস করি যে সাধারণ মানুষের দোরগোড়ায় যে উন্নয়নের কথাটি পৌঁছে দেওয়া, এই কাজকর্মগুলো তথ্য প্রযুক্তি ব্যবহার করে, সরকারের মেকানিজমগুলো ব্যবহার করে যাচ্ছে। জি, আমি মনে করি অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এই অনুষ্ঠানের পর্যায়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। এটি নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি দেখছেন এটি নিউজ এবং আমরা এই মুহূর্তে পলিটিক্স প্লাস অনুষ্ঠানের মধ্যে রয়েছি। বিরতির আগে কথা বলছিলেন আবুল কালাম আজাদ স্যার, আমরা এবং শফিকুজ্জামান স্যারের কাছে যেতে চাই। স্যার, একদম মানে সহজ প্রশ্ন একটা, যে ভোটের রাজনীতিতে উন্নয়ন আসলে কি বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে? আচ্ছা, এটা খুব জটিল প্রশ্ন একটা। আমরা ভোট আসলে দুইটা জিনিস দেখি, মানে আমাদের জনপ্রতিনিধি যারা হবেন বা আছেন, ভবিষ্যৎ হতে চান, তারা জনতুষ্টিমূলক প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকেন বেশি। হ্যাঁ, চমক লাগানো, জনগণকে মানে ভোটারদের আকৃষ্ট করে করেন আর কি। এখানে টাকা পয়সা ব্যয় হয়, কিন্তু এখানে একটা ইনফ্লেশনের স্পাইরাল সৃষ্টি হয়, টাকা পয়সা ডিস্ট্রিবিউট হয়, অসংখ্য প্রকল্প নেওয়া হয়। আজকে না কালকে আমি পত্রিকা দেখলাম যে আগামী এই বছর, এই কয়েকদিন আগেই 2020 তৈরি, যে জনপ্রতিনিধিরা 2020 মানে ব্রিজ তৈরি একটা প্রকল্প হাতে নিয়েছে আর কি, কিন্তু প্ল্যানিং কমিশনে দেখানো হয়েছে এর অর্ধেকই কোনো প্রয়োজন নাই। অর্থাৎ তারা এগুলো নিয়েছেন দুই উদ্দেশ্যে, মানুষকে দেখানো আমি কিছু করছি, ভবিষ্যতে কিছু করবো আর কি, সেটা। আর এই প্রজেক্টগুলো অর্থনৈতিক কোনো গুরুত্ব নাই, প্রয়োজন নাই। এই ধরনের ঘটনাগুলো হবে। আর আমাদের জনপ্রতিনিধির কথা বললেন, ওনারা কিন্তু দেখবেন এরা এই ভোটের সময় অধিকাংশ সময় গ্রামে গিয়ে থাকে। এই ভোটটা হয়ে যাওয়ার পরও বছরে কয়বার সেখানে যায়, মানুষের করে, মানুষের খোঁজখবর নেয়, এটা কিন্তু আমাদের কাছে অনেক শিক্ষণীয় হয়ে গিয়েছে, সাধারণত যায় না। কিছুক্ষণ আগেই বলেন, আপনার কথা সূত্র ধরে আমি একটু আবুল কালাম আজাদ স্যারের কাছে যেতে চাই। আমি শেষ করছি একটা দিয়ে শেষ করছি। কিছুক্ষণ আগেই বললেন যে ওই যে ভোটের আগে 3,000 না 4,000 টাকা দিয়ে ওইটাই তার প্রাপ্তি, উনি বুঝেই নিয়েছেন, এর পরে উনি আমার কাছে আসবেন না, যা পাই আমি এখনই নিয়ে নিই আর কি। এই যে একটা ধারণা সৃষ্টি হয়ে গেছে, এই গ্যাপটা, এটা কিন্তু এখনো আছে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমি একটু আবুল কালাম আজাদ স্যারের কাছে আসতে চাই। স্যার, যে একটা তো প্রকৃত উন্নয়ন যেটা আমরা দেখছি, যে সারা বাংলাদেশে প্রান্তিক মানুষের ভাগ্যের পরিবর্তনের একটা চেষ্টা, আরেকটা হচ্ছে যে লোক দেখানো উন্নয়ন, যেটা ভোটকে সামনে রেখে আনা। তাহলে এই লোক দেখানো উন্নয়নের ফলে আসল যে উন্নয়ন, সেটি কি ঢাকা পড়ে যাচ্ছে না? আমি খুব বিনয়ের সঙ্গে আমি ডিফার করব। সেটি হচ্ছে যে উন্নয়ন পরিকল্পনাগুলো আছে আপনি নিজেই দেখেন না। এই যে পদ্মা সেতু হচ্ছে, বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কিংবা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো, কিংবা 4 লেনের রাস্তা, ফ্লাইওভারগুলো, মেট্রো রেল, মানে এগুলোকে যদি ধরেন যে এগুলো তো প্রকৃত উন্নয়ন, নিশ্চয়ই এটা লোক দেখানো উন্নয়ন না। এবং যতগুলো সামাজিক কর্মসূচির কথা আজকে আলোচনা হয়েছে নানাভাবে, এগুলো তো লোক দেখানো না, এটা তো একদম প্রকৃত বাস্তবায়ন। লোক দেখানো কি, একটা পরিকল্পনা নিলাম, বাস্তবায়ন করলাম না, এটা পরিকল্পনা নিলাম, টাকাগুলো কি বলে মারধর করে নানা দিকে চলে গেল, কিন্তু এগুলো তো বাস্তব একটা রেজাল্ট দিচ্ছে। এই যে আমি একটু আগেও বলেছি যে 47% থেকে এখন 83% লোক বিদ্যুৎ পাচ্ছে, তো এগুলো তো লোক দেখানো উন্নয়ন না।
কাজেই লোক দেখানো উন্নয়ন হয় তখনই যখন প্রকৃত উন্নয়ন প্রয়োজন থাকে না বা অথবা প্রকৃত উন্নয়ন করা সম্ভব না। কিন্তু বর্তমানে এই যে বিগত 9 বছর ধরে আপনি যদি উন্নয়নের হিসাবগুলো যদি আপনি নেন, এটি রাজনীতির প্রশ্ন না, আমি সরকারি কর্মচারী হিসেবে এইটুকু বলছি যে উন্নয়ন কাজগুলো জনগণকে কিভাবে সম্পৃক্ত করেছে। আমি A2I এর কথা বলেছি, আমি ডিজিটাল বাংলাদেশের কথা বলেছি, আপনি নারীর ক্ষমতায়ন, এই সবগুলো প্যারামিটার যদি আপনি দেখেন তারপরে আপনি দেখবেন যে এই কাজগুলো হয়েছে সাধারণ মানুষের জন্য, এবং এই মানুষের জন্য তার মানে হচ্ছে উন্নয়নের জন্য, এবং গণতন্ত্রটাও হচ্ছে উন্নয়নের জন্য গণতন্ত্র। স্যার আমরা একেবারে শেষ পর্যায়ে এবং আপনাদের দুজনকে আমরা বিদায় দিতে চাই, এবং তার আগে ছোট্ট করে স্যার যে আমরা এই মার্চে আপনি নিশ্চয়ই জানেন যে LDC তালিকা থেকে বাংলাদেশ বের হয়ে যাওয়ার যে একটা অসম্ভব রকম কৃতিত্বের বিষয়, সেটির স্বীকৃতি কিন্তু এই মার্চে বাংলাদেশ পেতে যাচ্ছে, এবং সেটাও তো বাঙালির একটা অনেক বড় অর্জন। আপনার কাছে কি মনে হয়? আমি বল আবুল কালাম আজাদ এটি মার্চের সম্ভবত মাঝামাঝি 18 তারিখের দিকে এটি হবে। 3টি প্যারামিটারে বিবেচনা করা হয় যে দেশটি LDC থেকে গ্র্যাজুয়েট হবে কিনা। এ পর্যন্ত ধরেন যে একটা হচ্ছে আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি, সাস্টেনেবিলিটি এবং GNI পার ক্যাপিটা ইনকাম, আমরা 3টাতে একসাথে কিন্তু আমরা ইনশাল্লাহ গ্র্যাজুয়েট হব। এ পর্যন্ত কোনো দেশই 3টাতে একসাথে হয়নি, 2টোতে হয়েছে। তো এই 2018-তে আমরা গ্র্যাজুয়েশনের ডিক্লারেশন পাবো, 2021-এ গিয়ে কনফার্ম হবে, এবং 2024 পর্যন্ত আমরা LDCর সুবিধাগুলো পাবো। আমরা কিন্তু এখনই প্রস্তুতিমূলক কাজ শুরু করেছি যে এই LDC থেকে উত্তরণ হলে আমরা কিভাবে এটাকে সামাল দেব, কারণ অনেকগুলো সুযোগ সুবিধা আমাদের কমে যাবে, বাট অনেকগুলো সুযোগ সুবিধার দ্বার আমাদের সামনে খুলে যাবে। সেই মানে যে দ্বারগুলো খুলে যাওয়া কিভাবে দ্রুত সেটিকে আমরা প্রস্তুতি নিতে পারি এবং আমাদের প্রাইভেট সেক্টর সহ সকলকে এটাতে ইনভলভ করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজকর্ম শুরু করে দিয়েছি। স্যার অসংখ্য ধন্যবাদ। শফিকুজ্জামান একদম ছোট্ট করে যে তাহলে এই যে LDC থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, মানে এটিও তো একটা ভালো উন্নয়ন আমরা বলবো নাকি লোক দেখানো? অবশ্যই অবশ্যই, হ্যাঁ, এটা তো আমি যেটা বলছিলাম, আপনি যে প্রশ্নটা ছিল যে আমাদের এই জনপ্রতিনিধি তাদের যে কমল, এখন যেটা বললেন, উনি যে বললেন এখন, এটা তো আমাদের একটা সরকারি যে 10টা মেগা প্রোজেক্ট আছে, এটা সারা বাংলাদেশ, এটা যেমন পদ্মা সেতু থেকে শুরু করে রূপপুরিয়া, এটা তো বড় বড় প্রজেক্ট এবং দীর্ঘমেয়াদী, এগুলো একটা প্রভাব তো অবশ্যই পড়বে আর কি, আছে আর কি। তাছাড়া বাংলাদেশে উন্নতি করছে না এটা না, বাংলাদেশ সব দিকেই, সব দিক প্রতি আমাদের গত 9 বছর 6 থেকে 7% দিয়ে শুরু, আজকে 7.2% আসছে, এর 2 এই বছর আসছে আর কি। এটা তো একটা উন্নতির লক্ষণ আর কি, এটা ওয়ান অফ দ্য ইন্ডিকেটর। এবং এর সাথে ইনফ্রাস্ট্রাকচার যে হারে বেড়েছে আর কি সব দিয়ে, আমাদের 2005-6 সালে আমি ফিগারগুলো তখন দেই নেই, 4,000 মেগাওয়াট আমরা বিদ্যুৎ পেতাম, এখন পেয়েছি প্রায়, এখন উৎপাদন ক্ষমতা 15,000 মেগাওয়াট, 16,000 মেগাওয়াট, তো উৎপাদন করছি 12,000 মেগাওয়াটের মতো আর কি। এমনি সব ক্ষেত্রে শিক্ষার হার বেড়েছে, ইনফ্রাস্ট্রাকচার বেড়েছে, এবং আমাদের কৃষিতে 2009 সালে আমাদের কত টন আমরা খাদ্যশস্য উৎপাদন করতাম, 2,40,00,000 টন, সেটা এখন 3,75,00,000 টন, 3,92 লক্ষ। আমি আজকে এটা আর কি। অর্থাৎ সব ক্ষেত্রে আসছে, এবং আমাদের যে এক সময় ছিল সকল তলাবিহীন ঝুড়ি, সেটা তো অনেক আগেও পার হয়ে আসছে। হ্যাঁ, এরই ফল হলো আমরা এখন মানে স্বল্পোন্নত দেশের কাতার থেকে একটা মধ্যমায় দেশে চলে যায়। অসংখ্য ধন্যবাদ আবুল কালাম আজাদ এবং ডক্টর শফিকুজ্জামান, আপনাদের দুজনকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, এবং আপনারা অনেক সময় ধরে আমাদের সঙ্গে ছিলেন, এবং আবারও কৃতজ্ঞতা জানাতে চাই। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলেন আবুল কালাম আজাদ, SDC বিষয়ক মুখ্য সমন্বয়ক, প্রধানমন্ত্রী কার্যালয়ের, এবং অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ডক্টর শফিকুজ্জামান স্যার। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, তার আগে মনুল আলম যে আসলে এই তথ্য উপাত্তগুলো আমরা সবসময়ই জানি, কিন্তু মাচ পিপল কিংবা ভোটের রাজনীতিতে এগুলোর উল্টো ফল আমরা দেখেছি, এরকম খবরও আছে, কেন? উল্টো ফলগুলো গণতন্ত্র, উন্নয়ন, রাজনীতি এগুলো সমান্তরালে চলে, প্রয়োজন অনুযায়ী সময় এবং যুগের প্রয়োজনে চলে আমার ধারণা। তো এগুলো উল্টো ফল কিংবা পুরোপুরি ফল না আসা, পুরোপুরি যে রাষ্ট্রীয় বিনিয়োগ জনগণের দ্বার প্রান্তে দোরগোড়ায় না পৌঁছা, সুফল শতভাগ সুফল না পাওয়ার পেছনে কিছু কারণ আছে। কারণ আমরা গণতন্ত্রের দিকে আমরা নজর দিচ্ছি, আমরা উন্নয়নের প্রতি আমরা খুব বেশি যত্নশীল, অগ্রাধিকার দিচ্ছি, কিন্তু পাশাপাশি যে জিনিসটা দেওয়া দরকার সেটা হচ্ছে সুশাসন, শাসন পদ্ধতি, গভর্নেন্স, গুড গভর্নেন্স আমরা ডেলিভার করতে হবে। গুড গভর্নেন্স কেমন? যে অর্থটা জনগণের, যে করের অর্থ যেটা বিনিয়োগে
কিংবা বিদেশিদের আমাদের উন্নয়ন অংশীদারদের যে অর্থ প্রদত্ত অর্থ যেটা আমরা বিনিয়োগ করি আমাদের উন্নয়নের জন্য, আমাদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে, সেক্ষেত্রে সেটা কতটুকু আমরা সুফল এবং শতভাগ সুফল পেতে পারি। সেক্ষেত্রে যদি অনিয়মের যে কথাগুলো আসে, সেক্ষেত্রে দুর্নীতির যে চিত্র আমরা দেখি, সেক্ষেত্রে আমরা অসংখ্য ধন্যবাদ। দুর্নীতির চিত্রের কথা বলছি, এবং এই দুর্নীতি আমরা দেখছি যে একেবারে অর্থনীতি বা অর্জনকে একদম কুড়ে কুড়ে খাচ্ছে, এবং এবং আজকেও সিপিডির সেই প্রেস কনফারেন্সে পরিষ্কার বিষয়টি হলো যে ব্যাংকিং খাতের দুর্নীতি 2017 সালের সবচেয়ে বড় দুর্নীতি। এবং আপনার কাছ থেকে আমি যেটি শুনতে চাইবো যে কামরুল ইসলাম চৌধুরী, সেটি হচ্ছে যে প্রান্তিক মানুষেরা যারা খুব অল্প টাকা ঋণ নেয়, তারা কিন্তু দুর্নীতি করে না, কিন্তু যারা হাজার কোটি টাকা নেন মানে তারা কিন্তু এই দুর্নীতিটি করে। এটির আসলে ব্যাকগ্রাউন্ড কি, কেন করে, আমরা শুনবো। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরতে চাই। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন নেটি নিউজ এবং আমরা পলিটিক্স প্লাস অনুষ্ঠানে রয়েছি। বিরতির আগে যেই জায়গাটি ছিল যে দুর্নীতি করে খাচ্ছে এই এত সব অর্জন, এবং সাধারণ মানুষটা যে অল্প পরিমাণ ঋণ নেন সেটি কিন্তু তারা হাড়ে হাড়ে শোধ দেন, কিন্তু শোধ দেন না যারা 3,000, 5,000, 10,000 কোটি টাকা নেন। কি বলবেন কামরুল ভাই? এটি বাংলাদেশ অর্থনীতির একটি বড় রকমের কন্ট্রাডিকশন। যেমন আমাদের গ্রামের মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ, তারা 5,000, 10,000, 50,000 টাকা যখন ঋণ নেন, হ্যাঁ, সেই ঋণটা কিন্তু তারা সময় মতো ফেরত দেন, বা ফসল মার খেলো অথবা তার কিস্তির টাকা হয়তো সময় মতো দিতে পারলো না, কিন্তু পরবর্তী সময়ে সে কিন্তু পুরো টাকাটা সুদে আসলে শোধ করে দিচ্ছে। অথচ বিপরীত চিত্র হচ্ছে বড় বড় যারা সে 5,000, 10,000 কোটি টাকা ঋণ নিচ্ছেন, 20,000 কোটি টাকা ঋণ নিচ্ছেন, এমন তো ডিফল্টার আছে। হ্যাঁ, 80-র দশকে এই ঋণের মন্দ ঋণের সূচনা, এবং সেই সময় আমরা দেখলাম যে সেই সময়ের স্বৈরাচারী আরশাদ সরকারের আমলে আমরা দেখলাম যে বড় বড় কয়েকজন সেই সময়ের প্রধানমন্ত্রী, মিজান চৌধুরী বা এই রকম ডিফল্টারের লিস্ট, আমি তখন সংবাদে আমরা কিন্তু ওই ডিফল্টারে 100 ডিফল্টারের তালিকা প্রকাশ করলাম। সেই সময় বিএসবির চেয়ারম্যান ছিলেন, এমডি ছিলেন হচ্ছে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, তিনি আমাকে সেই তালিকাটা দিয়েছিলেন এবং সেটা আমরা সংবাদে ছেপেছিলাম। সেই সময় বড় বড় যে ঋণ খেলাপি যারা ছিল, তাদের পুরো ঋণের মানে দেখা গেল যে সারা দেশে যত মানে মন্দ ঋণ, তার 90% হচ্ছে এই 100 জনের। এবং এখনো সারা দেশে যত মন্দ ঋণ ওই 100 জনের মধ্যে থেকে, ওই 100 জনেরই, হ্যাঁ, অথবা এখন মানে 100 জন না, এখন হচ্ছে প্রায় 25 জনের মধ্যে এই বড় ঋণগুলো। হ্যাঁ, এবং কয়েকটা ব্যাংক, এরা কিন্তু এই ব্যাংক থেকে ঋণ নিয়ে ওই ব্যাংকেরটা একটু শোধ করলো, একটা কিস্তি দিল, দিয়ে আবার ওই ব্যাংক থেকে আরেকটা ঋণ নিল, রিশিডিউল করলো। এবং এর জন্য রাজনৈতিক চাপ, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপরে চাপ, বাংলাদেশ ব্যাংকের উপরে চাপ, এবং বিভিন্ন ব্যাংকের এমডিদের, চেয়ারম্যানদের উপরে যে রাজনৈতিক চাপ, হ্যাঁ, এবং এরা রাজনৈতিকভাবে খুবই শক্তিশালী। অথচ এদের কেউ কেউ একেবারে অজানা অচেনা মানুষ, এবং তাদের যেমন সে হলমার্ক, এই যে তানবীর, তাকে কি কেউ 5,000 টাকা 10,000 টাকাও তো ঋণ দেওয়ার কথা না। তার যে অবয়ব, তার যে মানে সামাজিক অবস্থান, তাতে তো তাকে 3,000 কোটি 5,000 আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আসলে এই পরিস্থিতি থেকে কিভাবে বের হয়ে আসতে পারবো? আমরা আমাদের একটু আগে যেটা বলছেন একটু সংক্ষেপে বলে নিয়ে, আমরা এক সময় অধ্যাপক শফিকুজ্জামান বলছেন তলাবিহীন ঝুড়ি, আমরা একসময় দাতা নির্ভর, সাহায্য নির্ভর রাষ্ট্র, এখন আমরা উন্নয়ন অংশীদার পেয়েছি। আমাদের বিদেশি বন্ধুদের আমরা দাতা না, উন্নয়ন অংশীদার হিসেবে চাচ্ছি। কিন্তু আমরা উন্নয়ন করছি, নিজেদের অগ্রগতি করছি, আমরা জনগণ খেটে কাজ করছি, সরকার উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে এবং প্রয়োজন অনুযায়ী কাঙ্ক্ষিত উন্নয়ন। কিন্তু সেটার সুফল আমি যেটা বলছিলাম, একমাত্র আমরা যদি সুশাসন
আমরা ব্যাংকিং ব্যবস্থার দিকে দেখে এখানে সুশাসনের বালাই নেই। আমরা যদি রাষ্ট্রীয় খাতে যদি দেখি সুশাসনের বেশ দূরে অবস্থান করছি। সুশাসনের যে সূচকগুলো যদি আমরা দেখি, আমরা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, বিশ্ব ব্যাংক এই ধরনের প্রতিষ্ঠানগুলো যদি মূল্যায়ন দেখি, তাহলে আমরা সুশাসনের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। সুতরাং সুশাসন, গুড গভর্নেন্স এবং সেই সাথে খুবই সম্পর্কিত হচ্ছে যে আইনের শাসন। আমরা আইনের শাসন এবং আমাদের রাইটস গুলো, মানবাধিকার সহ এই বিষয়গুলো যদি আমরা কাছাকাছি মাত্রায় রাখতে পারি, তাহলে হয়তো বোধহয় প্রায় কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নয়ন গণতন্ত্রের, উন্নয়ন রাজনীতির এখানেই বিকাশটা দরকার। এখানেই আসলে ডেফিসিট গুলোকে রিমুভ করা, মানে ঘাটতিগুলো পূরণ করা, এবং এক্ষেত্রে আমাদের সক্ষমতা বাড়ানো, আমাদের আসলে আম জনতার কথাটা আরো বেশি চিন্তা করা। এখানে আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তে এই যে জনমানুষের অংশগ্রহণ, গরিবী হটানো। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কামরুল ইসলাম চৌধুরী এবং মইনুল আলম, আপনাদের দুজনকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি রাত 3:15 এবং পরের দিন সকালে 8:15 পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। সবাইকে শুভরাত্রি। দেখতে থাকুন AT নিউজ।